তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 99 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 99 পৃষ্ঠায় দেখো, প্রথমে 10 নম্বরে এখানে কি দেওয়া আছে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। তো এখানে দেখো দুইটা করে ভগ্নাংশ আছে, তো এটার জোড়াগুলো আমরা যাচাই করব, এই ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করব যে এগুলা সমতুল ভগ্নাংশ কিনা। তো আগের ভিডিও থেকে আমরা শিখে আসছি যে সমতুল ভগ্নাংশ যাচাই করার জন্য এই দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে এই একটা আর একটার লব আর হর দিয়ে গুণ করে যদি একই মান পাই তখন সেই ভগ্নাংশগুলো সমতল হবে। যদি দেখো এখানে 4 আর 3 এটা গুণ করলে পাচ্ছি কত, এই 4 গুণ 3 গুণ করলে পাচ্ছি কত, 3 4 12। আবার এখানে 2 আর 6 যদি গুণ করি, 2 গুণ 6 গুণ করলে 6 দুগুণই 12। তো দেখো এইখানেও গুণফল 12 পেলাম, এইখানেও গুণফল আমরা 12 পেয়েছি। তার মানে এই দুইটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। আবার পরেরটা দেখো, এখানে যদি 6 আর 4 যদি গুণ করি, 6 গুণ 4 কত হবে, 4 6 24। আর এই 3 আর 8 যদি গুণ করি, 3 গুণ 8 3 8 24। তার মানে এটাও হচ্ছে সমতুল ভগ্নাংশ। মানে এই দুইটা, এইটা আর এটা, এই দুইটা সমতুল ভগ্নাংশ। আবার এটা যদি আমরা করি সেই ক্ষেত্রে দেখো, এই 8 গুণ 5 গুণ করলে কত হয়, 5 8 40। আর 3 আর 10 যদি গুণ করি, 3 গুণ 10 গুণ করলে হবে 3 10 30। দেখো এইখানে পেলাম 40 গুণফল আর এখানে পেলাম 30। তো দুইটা গুণফল এক না, ভিন্ন। এই কারণে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ, কিন্তু এটা হবে না, এটা সমতুল না। আবার পরেরটা দেখো, এটা যদি গুণ করি, এই 8 আর 5 8 গুণ 5 গুণ করলে 5 8 40। আবার এই দুইটা গুণ করলে এই 4 গুণ 10 গুণ করলে 4 10 40। দেখো একই মান পেলাম, তার মানে এটাও সমতুল ভগ্নাংশ। তাহলে এখানে আমরা এইটা সমতুল পেলাম, এইটা সমতুল পেলাম, এটা সমতুল পেলাম, শুধু এইটা সমতুল না। এই যে এই ভগ্নাংশটা সমতুল না। কেন? কারণ এখানে গুণফল ভিন্ন পাইছি, এক না। এরপরে 11 নম্বর প্রশ্নটা দেখো যে 1/3 ও 1/4 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। এই যে 1/3 ও 1/4 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তো সমতুল ভগ্নাংশ বের করার নিয়ম আমরা শিখে আসছি যে সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয়। এই যে 1/3 আছে, এটা সমতুল ভগ্নাংশ ধরো হতে পারে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই লব আর হরকে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে একটা সমতুল পাবো। এভাবে 2 3 4 এভাবে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে একটা একটা করে সমতুল ভগ্নাংশ পাবো। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করি, 2 আর 1 গুণ করলে 2 1 2, 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 6, এটা একটা সমতুল ভগ্নাংশ। আবার 3 দিয়ে গুণ করি, 3 1 3, 3 3 9, এটাও সমতুল ভগ্নাংশ, এইটা সমতুল। আবার যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 আর 1 গুণ করলে 4 1 4, 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12। তাহলে দেখো এই তিনটাই সমতুল ভগ্নাংশ। এইভাবে আমরা 5 6 7 8 দিয়ে গুণ করলে আরও আমরা নতুন নতুন সমতুল ভগ্নাংশ পাবো। এরপর আমরা 1/4 এটা সমতুল ভগ্নাংশ বের করি। তো প্রথমে আমরা এটাকেও লব আর হরকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2, হরের 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8, এটা হচ্ছে 1/4 এর সমতুল। আবার 3 দিয়ে গুণ করলে 3 1 3, 3 4 12। 4 দিয়ে গুণ করলে 4 1 4, 4 4 16। তো এইভাবে আমরা 5 6 7 এইভাবে যদি ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আরও এরকম সমতুল ভগ্নাংশ পাবো। তো এইভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয়। এরপরে দেখো যে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। এই যে এইখানে 2/3 আছে, এর সমতুল ভগ্নাংশগুলো আমরা যে খালি ঘরে লিখবো। তো এখানে দুইটা করে দেওয়া আছে। তো সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে একটু আগে দেখালাম যে কিভাবে বের করতে হয়। পূর্ণ সংখ্যাতে গুণ করতে হবে। প্রথমে 2 থেকে শুরু করব। দেখো 2 দিয়ে গুণ করলে এই 2 2 4, 3 2 6 একটা করে দেওয়া আছে। আবার 3 দিয়ে গুণ করবো, এরপরে 3 2 6, 3 3 9। তো এই দুইটাই করে দেওয়া আছে। এরপরে তাহলে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে। এটা হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করবো, তারপর 3 4 5 6 7 8, এইভাবে আমরা পূর্ণ সংখ্যাতে গুণ করলে কিন্তু সমতুল ভগ্নাংশ পেয়ে যাব। তো 4 দিয়ে গুণ করলে, 4 দিয়ে 2কে গুণ করলে 4 2 8, নিচের 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 5 দিয়ে গুণ করলে 5 2 10, 3 5 15, 6 দিয়ে গুণ করলে 6 2 12, আর 3 6 কত 18, 7 দিয়ে গুণ করলে 7 2 14, 3 7 21, 8 দিয়ে গুণ করলে 8 2 16, তারপর 3 8 24। দেখো একটা লাইন পূরণ হয়ে গেল। এই 2/3 এইখানে সবগুলাই হচ্ছে 2/3 সমতুল ভগ্নাংশ। এখানে যতগুলো ভগ্নাংশ আছে সবগুলোই 2/3 সমতুল ভগ্নাংশ। একইভাবে 3/4 ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে 3 2 6,
4 দুগুণে 8, 3 দিয়ে গুণ করলে 9, 12, 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 4 16, 5 দিয়ে গুণ করলে 3 5 15, 4 5 20, 6 দিয়ে গুণ করলে 3 6 18, 4 6 24, 7 দিয়ে গুণ করলে 21 28, 8 দিয়ে গুণ করলে 24 32। দেখো এটাও পূরণ হয়ে গেল। তো এরপরে আমরা পরেরটা দেখি, যে 3/5, এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এটা সমতুল ভগ্নাংশ। 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, 3 5 15, 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 5 20, 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 5 25, 6 দিয়ে গুণ করলে 18 30, 7 দিয়ে গুণ করলে 21, 5 7 35, আর 8 দিয়ে গুণ করলে 3 8 24, 5 8 40। এই সবগুলাই 3/5-এর সমতুল ভগ্নাংশ, যে লাইনে যা আছে। 1/6-এর সমতুল ভগ্নাংশ এখন দেখব। 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2, 6 দুগুণী 12, 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, 3 6 18, 4 অক্ষে 4, 4 6 24, 5 অক্ষে 5, 5 6 30, 6 অক্ষে 6, 6 6 36, 7 অক্ষে 7, 7 6 7 42, 8 অক্ষে 8, 6 8 48। দেখো তাহলে আমরা সবগুলাই আমরা খালি ঘর পূরণ করে ফেললাম। এরপরে দেখো 4 নাম্বার আছে, নিচের ভগ্নাংশর জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। মানে কোনটা সমতুল কোনটা সমতুল নয় সেটা আমরা দেখব। তো একটা করে দেওয়া আছে, দেখো এই 3 আর 4 গুণ, 3 আর 12 গুণ করলে তোমার 3 12 36, আর 4 আর 9 গুণ করলে এই 4 9 36, তার মানে এটা সমতুল, এখানে টিক দিছে। আমরা পরেরটা দেখব। দেখো এখানে 5 আর 3 যদি আমরা গুণ করি, এই 5 গুণ হচ্ছে 3, 3 5 কত হবে 15, আর 2 গুণ হচ্ছে 10, 10 দুগুণে 20। দেখো দুইটা কিন্তু এক মান পেলাম না, ভিন্ন মান, তার মানে এটা সমতুল নয়। তারপরটা দেখো এই 6 গুণ 8, 6টা কত 48, আর 4 গুণ 12, তো 4 12 48। দেখো দুইটা একই মান পেলাম, এখানে 48 এখানে 48, তার মানে এটা সমতুল। আবার পরেরটা দেখো, এখানে দেয়া আছে তোমার এই 5 আর 9 যদি গুণ করি, 5 গুণ 9, 5 9 কত 45, আর 3 গুণ 10, 3 10 30। দেখো দুইটা কিন্তু এক না, ভিন্ন মান, তার মানে এটা সমতুল নয়। তো এরপরে দেখো 12 নম্বরে দেওয়া আছে যে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক, এই বৃহত্তর আর ক্ষুদ্রতর, এই যে এই প্রতীকটার নাম হচ্ছে বৃহত্তর, বৃহত্তর, আর এই পরের যে প্রতীক এটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। এই দুইটা প্রতীক ব্যবহার করে ছোট বড় তুলনা করি, মানে এখানে যে পাশাপাশি দুইটা ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট এটা হচ্ছে আমরা যাচাই করব। তো দেখো এখানে 3-এর 1 অংশ, এখানে 3-এর 2 অংশ। তো যদি একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে হর একই হয়, যেমন এখানে 3 আছে এখানেও 3 আছে, একই হয়, সেই ক্ষেত্রে লবের মান যার বড় সেই ভগ্নাংশটা বড় হবে। তো এখানে যেহেতু হর একই, লবের মান এখানে 1 এখানে 2, তার মানে এই ভগ্নাংশটা বড়, আর যেটা বড় হবে সেটার দিকে এই খোলা মুখটা সেটার দিকে থাকবে, তার মানে 2/3 এটা হচ্ছে বড়। আর এই প্রতীক এটার নাম কি ক্ষুদ্রতর, 1/3 ক্ষুদ্রতর, 2/3, মানে এই 1/3 এটা হচ্ছে ক্ষুদ্রতর, আর বড় কোনটা 2/3। আবার দেখো পরেরটা, দেখো হর এখানেও 5 এখানেও 5, তো লব এখানে 4, তার মানে এটা বড়, দেখো এটা ক্ষুদ্রতর প্রতীক। আবার দেখো এখানেও 8 এখানেও 8, হরে একই মান, এইখানে আছে 7 এখানে 5, তার মানে এই 7টা 5-এর চেয়ে বড়, এই কারণে এই পুরো ভগ্নাংশটাই হচ্ছে বড় হবে, তার মানে এটা হচ্ছে কি বৃহত্তর চিহ্ন হলো। বৃহত্তর কোনটা 7/8 হচ্ছে বৃহত্তর। এরপরে দেখো ঘ নম্বরে দেওয়া আছে এখানে 1, এইখানে আছে 6/7। তো 1 মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এখানে 7-এর 6 অংশ, তাহলে এই পূর্ণ সংখ্যা যেটা, এই সবসময় পূর্ণ সংখ্যা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থেকে বড় হয়। এই 1কে আমরা এভাবেও লিখতে পারি, ভগ্নাংশ করে যদি লিখতে চাই তাহলে 1কে আমরা লিখতে পারি এই 7/7। এই হর 1 রাখার জন্য আমরা 1কে ভেঙে 7/7 লিখলাম।
তো এই 7 আর এই 7 কাটাকাটি করলে আমরা এই একই পাবো, এই কারণে কিন্তু এটাকে ভেঙে আমরা এই 7/7 লিখতে পারি। তো 7/7 যদি লিখি, দেখো এখানেও হরে 7, এখানেও হরে 7, তাহলে লবের ক্ষেত্রে এখানে আছে 6, এখানে 7, তার মানে এইটা বড়, তার মানে এই ভগ্নাংশটাই বড় হবে। আর এই 7/7 এই ভগ্নাংশ মানেই হচ্ছে 1, তার মানে 1 হচ্ছে এই 7/6 চেয়ে বড়। তো এইখানে দেখো লিখে দেওয়া আছে যেখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর হচ্ছে একই, তাই আমরা শুধু লব তুলনা করব, এটা সংখ্যার তুলনার মতোই। মানে আমরা যদি হরগুলা একই থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র লবের মান সংখ্যার মতো করে তুলনা করব। যে সংখ্যার ক্ষেত্রে যেমন যে সংখ্যাটা বড়, মানে 1 2 3 4 5 এইভাবে গণনা করলে যেটা পরে আসবে সেটা বড়। তো একইভাবে আমরা এইটার ক্ষেত্রেও লবের ক্ষেত্রে যার মানটা বড় সেটাই বড় হবে যদি হর একই থাকে। তো এই ছিল তোমাদের 99 পৃষ্ঠা আলোচনা। তো আশা করি তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরের ভিডিওতে 100 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।